প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে এবিটিএ 2025 সালের পেজ নাম্বার 33 সলিউশন নিয়ে। আজকে এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করছি। তবে আলোচনা শুরুতেই বলি, কোনো একটা পার্টিকুলার অঙ্ক সমাধান করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে একটা অঙ্কের অন্তরালে যে টেকনিক, যে কনসেপ্ট লুকিয়ে আছে সেটাকে কিন্তু খুঁজে বের করা এবং তার তথ্য বা তত্ত্ব তোমাদের সামনে পৌঁছে দেওয়া, যাতে পরীক্ষায় আসা কঠিন থেকে কঠিন অঙ্কগুলো সহজে সমাধান করতে পারো এবং বিশেষ জ্ঞান অর্জন করতে পারো। তাই চলো শুরু করি। তাহলে আমরা ফার্স্ট অঙ্ক কি বলেছে, প্রশ্ন বলেছে f(x = x² / 1 + x²। কেমন? তো আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি বলো তো? এখান থেকে আমরা কিন্তু সহজে বুঝতে পারছি যে ইনফরমেশানটা তারা দিতে চেয়েছে সেটা হচ্ছে কি y = x² / 1 + x²। কেমন? আমাকে এটা কিন্তু বলে দিয়েছে। অবশ্যই এফএক্সের পরিচয় কি? এফএক্স হচ্ছে বাস্তব চলের অপেক্ষক। আর যখনই বাস্তব চলের অপেক্ষক বললাম তখন কিন্তু মাথায় একটা জিনিস ফিট করে নাও যে এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার, এক্স বিলংস টু দ্য সেট অফ রিয়েল নাম্বার। এবার আমাদের বলেছে যে এফএক্সের প্রসার মানে কি, ওয়াইয়ের যে অঞ্চলটা কার মধ্যে থাকবে, ওয়াইয়ের অঞ্চলটা অপশান এ এটা হবে নাকি বি এটা, না সি এটা নাকি ডি এটা। তো একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এবিটিএতে অপশান এতে এখানে ক্লোজড ইন্টারভাল দেওয়া ছিল, কিন্তু কনসেপচুয়ালি এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে, মানে ওপেন ইন্টারভালটা হবে। কেমন? মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। কেন হবে, কী কারণে হবে, যদি কেউ জানতে চাও অবশ্যই তোমরা কমেন্টে লিখে পাঠাবে। এর ফুল কনসেপ্ট আমি তোমাদের জানিয়ে দেবো বা একটা ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেবো। তবে এখন সেটা বাদ রাখি, এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে, ওয়াইয়ের মান কোন অঞ্চলের মধ্যে আছে। যদি আমরা ছবি আঁকার চেষ্টা করি না, তাহলে আমরা এটাই বলবো যে ওয়াইয়ের মান, আমি প্রথমে একটা রিয়েল লাইন আঁকি, রিয়েল লাইন আঁকার পর আমি দিচ্ছি এটা 1 বিন্দু। কেমন? তো ওয়াইয়ের মান 1-এর সঙ্গে সমান, এটা মানে কি জানো, 1-এর সঙ্গে সমান এবং 1-এর থেকে বড়। 1-এর থেকে বড় মানে কি, 1-এর থেকে বড় পয়েন্টগুলো এগুলো। তো ওই অঞ্চলের মধ্যে এই এফএক্সের মানটা আছে বা এফএক্সের প্রসারটা কি এটা হবে, নাকি অপশান বি, অপশান বিতে কি দেখতে পাচ্ছি, আবার আমরা একটা রিয়েল লাইন নিচ্ছি। কেমন? -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ। তো লক্ষ্য করো এটা হচ্ছে কি 0 আর আমি এই পয়েন্ট দিচ্ছি 1। তো আমাদের বলছে যে ওয়াইয়ের মান 0-র সমান এবং 0-র থেকে বড়, কিন্তু 1-এর থেকে ছোট কি 1-এর সঙ্গে সমান না। কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে কি 1-এর সমান না, 1-এর থেকে ছোট। ক্লিয়ার? নাকি অপশান সি হবে? অপশান সি এ কী বলছে, চলো আবার আমি রিয়েল লাইনটা নিয়ে নিচ্ছি, -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ, আর আমি দিচ্ছি -1 আর +1। তো এখানে বলা হচ্ছে ওয়াইয়ের মান -1-এর সঙ্গে সমান এবং -1-এর থেকে বড় এবং 1-এর সঙ্গে সমান কি, মানে কি ওই অঞ্চলের মধ্যে রয়েছে, নাকি অপশান ডি? অপশান ডি কী বলতে চাইছে? অপশান ডি বলতে চাইছে যে এটা হচ্ছে কি -ইনফিনিটিভ +ইনফিনিটিভ রিয়েল লাইন আঁকলাম, আর এই পয়েন্ট হচ্ছে 0, এই পয়েন্ট হচ্ছে 1। তো বলছে 0-র সঙ্গে সমান, ওয়াইয়ের মান 0-র সঙ্গে সমান বা তার থেকে বড় আর 1-এর সঙ্গে কি সমান। এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? তো আমরা এটাকে দুটো রকম নিয়মে সলভ করতে পারি, দুটো টেকনিক শিখে দিচ্ছি। একটা টেকনিক হচ্ছে আমরা যখনই একটু ফোকাস দিচ্ছি না, তখনই দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের মান, একটু লক্ষ্য করো, ওয়াইয়ের মান অপশান এতে বলছে 1-এর সঙ্গে সমান, অপশান বিতে বলছে 1-এর সঙ্গে সমান না, অপশান সি এ বলছে ওয়াইয়ের মানটা কিন্তু 1-এর সঙ্গে সমান, অপশান ডি এ বলছে ওয়াইয়ের মানটা কিন্তু 1-এর সঙ্গে সমান। ক্লিয়ার? তো আমাকে বলতে চাইছে ওয়াইয়ের মান 1-এর সঙ্গে সমান। কে বলছে বলো তো? 1-এর সঙ্গে যে সমান এটা অপশান কিন্তু এ বলছে, অপশান সি বলছে, আর অপশান কিন্তু ডি বলছে, অপশান কিন্তু বি বলছে না। দেখি তো, যদি ওয়াইয়ের মানটা 1 হয় তাহলে কি ঘটনা ঘটছে। তো ওয়াইয়ের মান যদি 1 হয়, তো চলো আমি ওয়াইয়ের জায়গাতে 1 পুট করি, তাহলে লিখতে পারি কি, এখন যদি ওয়াইয়ের মানটা 1 বসাই তাহলে 1 = কি, 1 = x² / 1 + x²। আমি অনেক আশা করে বসে আছি যে এটা ক্যালকুলেশন করে এক্সের মান পাবো, আর অবশ্যই মানটা কী হতে হবে, রিয়েল মান হতে হবে, আশা করে বসে আছি। তো যখন আমরা ক্যালকুলেশন করছি না, ক্যালকুলেশন করলে কী পাচ্ছি দেখো, 1 + x² বজ্রগ্রহণ করছি,
এটা সমান কত এক্স স্কোয়ার। আর যখন কাটাকাটি করছি তাহলে পাচ্ছি কত, পাচ্ছি 1 = 0। এমা এ কী পেলাম আমি? এটা দেখার পর তো আমাদের পুরো মাইন্ড ঘুরে গেল। হ্যাঁ, এটা কি পেলাম আমরা? এটা তো বাস্তব অসম্ভব। কখনো কি 1 = 0 হয়? হয় না। তার মানে আমি বুঝে গেলাম যে আমরা যে y = 1 সমান ধরেছি না, এটা কিন্তু সমান হবে না। তার মানে y = 1 নেওয়া যাবে না। অপশান এ হচ্ছে রং। দেখো এখানেও আমরা y = 1 নিয়েছি, এই 1টাও নেওয়া যাবে না, অপশান সিটাও রং। আবার দেখো আমরা এখানে y = 1 নিয়েছি, এই 1 নেওয়াটা যাবে না, মানে অপশান ডিটাও রং। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাই এই প্রবলেমটার সলিউশন হবে কি? অ্যান্সার বি। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, আমরা কিন্তু আরেকটা নিয়মে কিন্তু অঙ্কটি করতে পারি, আরেকটা জেনুইন নিয়মে। কীরকম জানো? আমরা যখনই y সমান ধরে নিলাম না, আমরা এবার এখান থেকে x ক্যালকুলেট করব। তো x কেমন করে ক্যালকুলেট করব? তো আমরা প্রথমে বজ্রগণন করি। তো বজ্রগণন করলে কী পাচ্ছি দেখো প্রত্যেকে। আমরা ভেবে নিচ্ছি নিচে কিছু না, মানে 1 আছে। তাহলে x² কী পাচ্ছি? যদি y বরাবর গুণ করো তাহলে পাচ্ছি y + x² ইন্টু কত? y। এবার x² yটাকে এই পারে নিয়ে আসো, এই পারে আনলেই আমরা কিন্তু x² কমন নিতে পারছি। আর কি পড়ে থাকছে? 1 - y, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু y, তাই না? তো আমরা এখান থেকে এবার কিন্তু আরামসে x = ক্যালকুলেট করতে পারবো। কেমন করে? দেখো আমরা লিখব x² সমান কত? x² সমান হচ্ছে y/1 - y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x = ±√y/1 - y আমরা লিখতে পারলাম। এবার তোমরাই বলো, তুমি তো স্বীকার করেছো স্যার এফএক্সটা তো বাস্তব চল অপেক্ষক। আর বাস্তব চল অপেক্ষক হওয়া মানে কি? এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, তাই না? এক্স হচ্ছে কি? বাস্তব সংখ্যা। লিখে রাখি স্যার এক্স হচ্ছে বাস্তব সংখ্যা। আর এক্স যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি এই পুরোটাও কি বাস্তব সংখ্যা। কারণ এক্স ইকুয়াল টু হওয়া মানে কি? এ পাশটা যদি বাস্তব সংখ্যা হয় ওই পার্টটাও বাস্তব সংখ্যা হবে। কিন্তু এই বাস্তব সংখ্যা তখনই হতে পারবে যদি বাই চান্স এখানে y/1 - y যদি এর মান নেগেটিভ না হয়। যদি রুটের মধ্যে নেগেটিভ হয়ে যায় তখন তো কাল্পনিক পেয়ে যাব, আমরা জানি। তাই রুটের মধ্যে থাকা সংখ্যাটাকে হয় পজিটিভ হতে হবে কিংবা শূন্যর সঙ্গে সমান হতে হবে। যদি শূন্যর সঙ্গে সমান হয়ে যায় না, রুট 0 মানে 0, তার মানে কি +- 0 মানে 0ই হয়। আর আমরা জানি এক্সের মান 0 পেলে 0টা বাস্তব সংখ্যা, তাই না? কিংবা ভেতরের মানটাকে পজিটিভ হতে হবে। তো রুটের মধ্যে পজিটিভ হওয়া মানেও কিন্তু বাস্তব সংখ্যা। তাই এই কেস হতে হবে। ও আরেকটা শর্তকে মানতে হবে। সেই শর্তটা কি? এই যে হর দেখতে পাচ্ছ 1 - y, তাই না? এই মানটাকে কিন্তু কখনোই 0 হওয়া চলবে না। কেমন? এই মান কখনোই কিন্তু 0 হওয়া চলবে না। যদি এই হরটা 0 হয়ে যায় তো সামথিং বাই 0 মানে কি? অসঙ্গত। অসঙ্গত মানে কি? সঙ্গত নয়, মানে জানা নাই। জানা যদি না থাকে তাহলে কেমন করে এগোবো? কেমন? তাই হরটাকে 0 হওয়া চলবে না। আর রুটের মধ্যে সংখ্যাটাকে হতে হবে কি? পজিটিভ বা 0-এর সঙ্গে সমান। এবার তোমরাই দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? y ≠ 1। দেখো এখান থেকেও কিন্তু আমি ডিভিশন নিতে পারবো উত্তর কি হবে। y এর মানটা 1 হবে না, 1 এর সঙ্গে সমান হবে না। তার মানে কি? এখানে y এর সঙ্গে সমান বোঝাচ্ছে, এই অপশান বাতিল। এখানে y এর সঙ্গে সমান বোঝাচ্ছে, এই অপশান বাতিল। এখানে y এর সঙ্গে সমান বোঝাচ্ছে, এই অপশান বাতিল। তার মানে কি? এখানে y এর সঙ্গে সমান নয় বোঝাচ্ছে। তাই এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি কেউ মনে করো না স্যার আমি আরও ক্যালকুলেশন করতে চাই, তাহলে তোমরা ক্লাস 11-এ যখন পড়তে তখন একটা চ্যাপ্টার ছিল অসমীকরণ। ওখানে দেখবে আমরা এরকম ধরনের অঙ্ক যখন সলভ করতাম তখন আমরা পেতাম কি? 0 ≤ y ≤ 1। আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে এটা পেতাম। এখন তোমরাই বলো এখানে পাচ্ছি 0 <1 0 y <1, আর ওখানে বলছি 0 y নাকি 1 এর সঙ্গে সমান নয়। তার মানে এই দুটোকে যদি একসঙ্গে কম্বাইন করি তাহলে কি পাচ্ছি? 0 < y <1। কেমন? কারণ ও 1কে ভোট দিচ্ছে না। 1কে যদি ভোট না দেয় তাহলে 1টাকে 1 এর সঙ্গে সমান নেব না। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি y বিলং করছে কোথায়? y বিলং করছে 0-এর সঙ্গে সমান রয়েছে, তাই আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। কিন্তু 1 এর সঙ্গে সমান নয়, তাই আমরা এখানে ওপেন পার্ট করলাম। তার মানে অ্যান্সার কি? অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 1-2।
অঙ্ক নাম্বার 1-2 বলার আগে একটু বলে দিই, আমরা এই চ্যানেলে তোমাদের এমসিকিউ এবং যে 2 মার্কসের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করাবো। আর আমার অরবিন্দ কুমার দাস যে চ্যানেলটি রয়েছে, আমার চ্যানেলে আমি তোমাদের এই চ্যাপ্টারের উপর বা বলতে পারো এবিডি টেস্ট পেপারের উপর যে বড় অঙ্কগুলো রয়েছে, ইন্টিগ্রেশন কিংবা যে বড় পার্টগুলো রয়েছে, সেই অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তাই তোমরা 2 ক্ষেত্রে 2 মাধ্যমে পেয়ে যাবে, ফলে কোনো টেনশন নেই। চলো শুরু করি অঙ্ক নাম্বার 1-2। কি বলেছে প্রশ্নে বলেছে যদি সেক ইনভার্স এক্স ইকুয়াল কোসেক ইনভার্স ওয়াই হয়, তবে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y ইকুয়াল টু এই 4টা অপশানের মধ্যে কোনটি কারেক্ট। দেখো আমি দুটো টেকনিক শেখাচ্ছি, দুরকম টেকনিক, একটা শর্ট টেকনিক আর একটা লং টেকনিক। কেমন, তোমাদের যেটা ইচ্ছা সেই নিয়মে করতে পারো। শর্ট টেকনিক শেখাচ্ছি কারণ অনেক স্টুডেন্টস থাকে যারা এন্ট্রান্সের জন্য খাটে, কেমন, ফলে সেখানে যাতে আমরা থটটাকে ম্যাচ করাতে পারি তার জন্য বলে দিচ্ছি। তো দেখে নাও সবাই ফার্স্ট টেকনিক। আচ্ছা, প্রথম টেকনিক বলার আগে একটা তথ্য তোমার জানাই। দেখবে এমন কি অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলের জন্য কসের মান আর সাইনের মান সমান। দেখো এমন কি অ্যাঙ্গেল আছে যার জন্য কসের মান আর সাইনের মানটা সমান। উত্তর হচ্ছে 45 ডিগ্রি। কারণ সাইন 45 ডিগ্রির মান কত হয় 1/√2, আবার কস 45 ডিগ্রির মানও কত হয় 1/√2, তাই না? তার মানে কি 45 ডিগ্রি এমন একটা অ্যাঙ্গেল যার জন্য কি সাইন আর কসের মানটা সমান হয়ে যায়। আবার লক্ষ্য করো এটা এমন একটা অ্যাঙ্গেল না যার ফলে সেক আর কোসেকের মানটাও কিন্তু সমান হয়। যেমন যেমন লক্ষ্য করো সেক আর কোসেক বলছি, তো সেক 45 ডিগ্রি ওর মান যা, কোসেক 45 ডিগ্রি ওর মানও কিন্তু তাই। কারণ দেখো ওর মান কত √2 আর ওর মানও কত √2। আবার বলছি এমন একটা অ্যাঙ্গেল বলো যার জন্য ট্যান আর কট ওদের মান কিন্তু একই হয়। উত্তর সেম 45 ডিগ্রি। তো 45 ডিগ্রিতে ট্যানের মান 1 হয়, আবার কটেরও মান 1 হয়ে যায়। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিন্তু মারাত্মক একটা অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো আশা করছি অবধি বুঝতে পেরেছ। এবার দেখো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সেক ইনভার্স আর কোসেক ইনভার্স মাঝখানে কিন্তু সমান দেখতে পাচ্ছি। তার মানে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম, স্যার যখন সেক ইনভার্স আর কোসেক ইনভার্স সমান বলছেন আপনি, আসলে এগুলো তো একটা কোণ ডিনোট করে, তাই না? ইনভার্স একটা কোণ ডিনোট করে। স্যার কেন? দেখে নাও কারণটা। যেমন ধরো আমি লিখছি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত 1/2। কেমন কি লিখলাম? একটা এক্সাম্পল দিচ্ছি, সাইন 30 ডিগ্রি সমান ধরো না 1/2। তাহলে 30 ডিগ্রি সমান কত হচ্ছে? 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 1/2, তাই না? সাইন ইনভার্স 1/2। এখন আমার বক্তব্য হচ্ছে স্যার ইনভার্সটা কি ডিনোট করে? তো ইনভার্সটা কি ডিনোট করে লক্ষ্য করো, যেহেতু ইকুয়াল টুর এপারে যাকে দেখতে পাচ্ছি ওটা একটা অ্যাঙ্গেল ডিনোট করছে, একটা কোণ ডিনোট করছে। তার মানে কি? তার মানে ইনভার্সটাও কি একটা কোণ ডিনোট করছে, কারণ ইনভার্স ইকুয়াল টু কি একটা কোণ। তাই আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা কোণ ডিনোট করছে, এটা একটা কোণ ডিনোট করছে। ক্লিয়ার? এটা নিয়ে আর কোনো সমস্যা থাকলো না। যখন কোণ ডিনোট করছে তখন সেই কোণটা কত, যার জন্য সেক ইনভার্স আর কোসেক ইনভার্সটা সমান হয়ে যাচ্ছে। আমরা জানি সেই গুরুত্বপূর্ণ কোণটি হচ্ছে 45 ডিগ্রি। আমরা এন্ট্রান্সে যখন ক্লাস করাই তখন কিন্তু এই পার্টগুলোর উপর একটু ফোকাস করি যাতে স্পিডে আমরা অঙ্কটা করতে পারি। তো আমরা এটা বুঝতে পারলাম স্যার যখন এরা সমান না, এক কাজ করুন স্যার, যখন এরা সমান তখন আপনি এক কাজ করুন, এই কোণটা অবশ্যই স্যার এই যে দেখতে পাচ্ছেন এই কোণটা হবে কত 45 ডিগ্রি। কেমন? কারণ একমাত্র 45 ডিগ্রিতে তারা সমান হয়, সে হোক সাইন কস বা সেক কোসেক বা ট্যান কট। তাই আমি 45 ডিগ্রি ধরে নিলাম, কারণ ইনভার্স একটা কোণ ডিনোট করছে। এবার প্রথমটার সঙ্গে যদি 45 ডিগ্রি সমান করার চেষ্টা করি তাহলে বলতে পারবে আমরা কি পাবো এখান থেকে? তাহলে পাচ্ছি এক্স সমান সেক 45 ডিগ্রি, আর সেক 45 ডিগ্রি মান কত হয় √2। ঠিক একই রকমভাবে যদি আমি পরেরটার সঙ্গে 45 ডিগ্রি সমান করি তাহলে কি পাচ্ছি? ওয়াই সমান কোসেক 45 ডিগ্রি। তার মানে ওয়াই সমান কোসেক 45 ডিগ্রি, মানে মান কত জানি আমরা √2। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এক্স ওয়াই পেয়ে গেলাম। এবার চেয়েছে কি দেখো, এখন চেয়েছে কি? চেয়েছে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স
1/y এটা চেয়েছে। এখন তোমরাই বলো cos ইনভার্স 1/ তুমি x এর মান কি পেয়েছো √2 প্লাস cos ইনভার্স y এর মান কি পেয়েছো, y এর মান পেয়েছো √2, তো মানটা বসিয়ে দিলাম। মানটা বসানোর পর এবার যখন আমি একটু লিখছি, দেখো 1/√2 cos কত ডিগ্রিতে হয়, তো 1/√2 cos 45 ডিগ্রিতে হয়, তাই না? cos 45 ডিগ্রি মানে কি π/4 এ। একই রকমভাবে cos ইনভার্স আবার লক্ষ্য করো 1/√2 cos কত ডিগ্রিতে হয়, cos 45 ডিগ্রিতে মানে π/4। এবার cos ইনভার্স যদি ক্যান্সেল করে দিই পাচ্ছি π/4 প্লাস এখানে কি পাচ্ছি π/4, ক্যালকুলেশন করলে পাচ্ছি কত 2 × π/4 মানে π/2, তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার যদি এটাকে আমরা অন্যভাবে করি, মানে যেভাবে সচরাচর স্টুডেন্টরা করে থাকে সেই নিয়মে, তাহলে কি পাচ্ছি দেখে নাও। আমরা ধরে নিই লেট সেক ইনভার্স এক্স সমান কত কোসেক ইনভার্স ওয়াই সমান আমি ধরে নিচ্ছি থিটা। ক্লিয়ার? আমাদের সেন্সের মাধ্যমে আমি ধরে নিলাম 45 ডিগ্রি, কারণ জানি যে সাইন কসের ক্ষেত্রে ইকুয়াল হবে 45 ডিগ্রিতে, সেক কোসেকের ক্ষেত্রে ইকুয়াল হয় 45 ডিগ্রিতে। সেক কোসেক দেখতে পেয়েছিলাম তাই 45 ধরে নিয়েছিলাম। তো যাই হোক, যখন সমান ধরে নিলাম না, এখান থেকে আমি বলতে পারি সেক ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা হলে আমরা বলতে পারি স্যার এক্স ইকুয়াল টু হচ্ছে কত, এক্স ইকুয়াল টু সেক থিটা। একই রকমভাবে কোসেক ইনভার্স ওয়াই ইকুয়াল টু থিটা হলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু কোসেক থিটা। এখন কি মান চেয়েছে? এখন চেয়েছে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y। আমরা কাজ করি, cos ইনভার্স থাক, 1/x, x মানে কত, x মানে হচ্ছে সেক থিটা প্লাস cos ইনভার্স 1/y। আচ্ছা y মানে কি, y মানে হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। এবারে আমরা লিখছি কি cos ইনভার্স 1/sec থিটা মানে হয় cos থিটা প্লাস cos ইনভার্স 1/cosec থিটা মানে হচ্ছে কি sin থিটা। এবার লক্ষ্য করো এখানে cos আর cos ইনভার্স প্রপার্টি অনুযায়ী কেটে যাচ্ছে, তো থিটা পড়ে থাকছে প্লাস cos ইনভার্স। এবার তোমরা দেখো এই sin থিটাকে cos থিটা বানাও, কেমন করে বানাবো? ক্লাস 10 তোমরা পড়েছিলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা প্রত্যেকে জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা। এবার cos ইনভার্স প্রপার্টি অনুযায়ী কেটে যাচ্ছে, তো কি পাচ্ছি থিটা প্লাস π/2 মাইনাস থিটা। এখানে থিটা থিটা ক্যান্সেল করলেই আমরা পেয়ে যাচ্ছি কত π/2। কেমন? তো তোমাদের দুই রকম নিয়ম শিখিয়ে দিলাম, যে নিয়মে তোমাদের ইচ্ছা, যেমন করে ইচ্ছা অবশ্যই তোমরা করতে পারো। তোমরা বলবে স্যার একটু ভিডিও লেন্থটা বড় হয়ে গেল, কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয় যে খালি পার্টিকুলার অঙ্কটা সলভ করা, তোমরা টেকনিকটা শেখার মাধ্যমে যেন আনকমন অঙ্ক করতে পারো, এই জন্য তোমাদের করে দেওয়া। লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-3 কি বলেছে? প্রশ্ন বলেছে এ একটি 3/3 ক্রমের নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স। কেমন? তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু এই চারটা অপশনের মধ্যে কোনটি কারেক্ট? চলো আমি প্রশ্নটাকে ভালো করে একবার পড়ে নিই। এ একটি মানে এর যে পরিচয়, সেই পরিচয়টা কি বলেছে? একটা বর্গ ম্যাট্রিক্স কিন্তু 3/3 অর্ডারের। তার মানে ম্যাট্রিক্সটা দেখতে কেমন জানো? ম্যাট্রিক্সটা দেখতে এরকম, ম্যাট্রিক্সটা দেখতে এরকম, এরকম লুকের ম্যাট্রিক্স। কেমন? আমাদের বলে দিয়েছে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে কি বলতো? ওর ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু শূন্য হবে না। কেমন? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট? তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যখনই তুমি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে দেখতে পাবে না, আবার মন দিয়ে শোনো সবাই, যখনই ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ দেখতে পাবে তখন কিন্তু মাথায় রাখবে তার উত্তর হবে কি ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1, যেখানে এনটা কি, এনটা হচ্ছে এর অর্ডার। কেমন? এন হচ্ছে কি এর অর্ডার। এখানে এন এর মানটা কত বলো তো 3। তাহলে তুমি এক কাজ করো না, এই যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলাতে তুমি এন এর জায়গাতে 3 লিখে ফেলো, কারণ এ হচ্ছে কি 3/3
ক্রমের ম্যাট্রিক্স যেহেতু, তো এন এর মান যদি 3 লিখে ফেলি তো 3 - 1, তো আমরা অ্যান্সার কী পাচ্ছি, ডিটারমিনেন্ট এ হোল স্কোয়ার। তার মানে অপশান হচ্ছে কি বি কারেক্ট অ্যান্সার। ব্যাস লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-4 কি বলেছে, স্পর্শক অবিলম্ব থেকে অঙ্কটি রয়েছে চ্যাপ্টার থেকে। তো প্রশ্নে বলেছে xy ইকুয়াল সি স্কোয়ার, xy ইকুয়াল টু সি স্কোয়ার এর এই বিন্দুতে অর্থাৎ সিটি কমা সি বাই টি, এই বিন্দুতে কি চেয়েছে, স্পর্শকের প্রবণতা কি হবে, স্পর্শকের প্রবণতা কি হবে। তো একটু তোমাদের বলে রাখি, স্পর্শকের প্রবণতার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি জানো, ফর্মুলাটা হচ্ছে ওই পয়েন্টে ডিওয়াই ডিএক্সের মান কেমন, মানে আমরা লিখে রাখছি ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে, যদি এই পয়েন্টের নাম পি দিই না তাহলে বলবো কি ওই পি পয়েন্টে ডিওয়াই ডিএক্সের মান, ব্যাস এটাকে বলছি আমরা কি স্পর্শকের প্রবণতা। তো আমরা এখন এটা ক্যালকুলেশন করার জন্য চলো এখান থেকে শুরু করি কাজটি। তো আমাদের প্রথম ডিউটি হচ্ছে, চলো আমি এই xy ইকুয়াল টু সি স্কোয়ার আছে না, আমরা এখান থেকে y ইকুয়াল টু প্রথমে ক্যালকুলেট করে ফেলি। তাহলে y সমান কি পাচ্ছি, y সমান পাচ্ছি আমরা সি স্কোয়ার বাই এক্স। তাহলে আমরা আরামসে এখান থেকে এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো, আমরা পাবো ডিওয়াই ডিএক্স সমান কত, সি স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাই সি স্কোয়ার পড়ে থাকলো 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। ব্যাস আমরা ডেরিভেটিভ পেয়ে গেলাম। এবার আমাদের ডিউটি কি, ওই পি পয়েন্টের ডেরিভেটিভের মানটা বের করা। তো আমরা এক কাজ করি, ডিওয়াই ডিএক্স আমরা কোন পয়েন্টে ক্যালকুলেট করব, আমরা ওই পি পয়েন্টে মান বের করি। স্যার পি পয়েন্টটা তো এটা দিয়েছে, আর প্রত্যেকে জানো বিন্দু মানে কি এক্স কমা ওয়াই, তার মানে কি প্রথমটা হচ্ছে এক্স এর মান আর পরেরটা ওয়াই এর মান। তো আমরা ওই এক্স এর মান ওয়াই এর মান এখানে বসাবো, কিন্তু লক্ষ্য করো আমরা এখানে কিন্তু শুধুমাত্র এক্স দেখতে পাচ্ছি, ওয়াই দেখতে পাচ্ছি না, তাই এক্স এর মানটা পুট হবে শুধুমাত্র। তো এক্স এর মান কি সি ইন্টু টি, এক্স স্কোয়ার আছে তাহলে কি হবে সি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। এবার যদি তুমি কাটাকাটি করো তাহলে কি পাচ্ছ -1/t স্কোয়ার। তো লক্ষ্য করো তুমি পি পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর মান কি পেলে -1 কত টি স্কোয়ার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাস লিখে নাও চটপট। আচ্ছা প্রসঙ্গত বলে রাখি, যদি তোমাদের অভিলম্বের প্রবণতা বলতো, মন দিয়ে শোনো কেন একটা অঙ্ক করবে, যদি অভিলম্বের প্রবণতা বলতো তাহলে আমি স্টার দিয়ে রেখে রাখছি, যদি অভিলম্বের প্রবণতা বলতো, অভিলম্বের প্রবণতা, তাহলে আমরা বলতাম কি, আমরা বলতাম -1 ওই পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর মান, ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে, ওই পি পয়েন্টে। কেমন, এটা চাইনি, যদি চাইতো তাহলে আমরা এই ফর্মুলাই করতাম। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-5 কি বলেছে, যদি এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ যদি এটা হয় না তাহলে এবং এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকে, তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে যখন আমরা এই ফাংশন দিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি এক্স এর মানটা 1-এর সমান বা 1-এর থেকে ছোট, বা এক্স এর মানটা 1-এর থেকে বড় দেখতে পাচ্ছি। তার মানে আমরা এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ডেরিভেটিভটা কিন্তু নির্ণয় করব। কেমন, তো আমাকে তো বলে দিয়েছে যে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে, আর এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে মানেই আমি বুঝে গেলাম যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে, তাই না। আমি বলতে পারি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী হবে, সমান হবে। এবার কোন পয়েন্টে স্যার, দেখো আমরা দেখতে পাচ্ছি ফাংশন এক্স এর মান 1-এর থেকে ছোট বা সমান, এক্স এর মানটা 1-এর থেকে বড়, ওই কারণে আমরা কি ধরে নেব @x = 1। এবার প্রত্যেকে লক্ষ্য করো লেফট হ্যান্ড ডেরিভেটিভটাকে বের করে নিই। লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1-এর থেকে ছোট যে পার্টটা দেখতে পাচ্ছি, তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তো আমরা আর যেহেতু এমসিকিউ তো ওটাকে আর লিমিট h টেন্ডস টু 0 f(x + h - f(x/h) ওইরকমভাবে আর করছি না, একদম ডট ডেরিভেটিভ করে দিচ্ছি ফর্মুলা মাফিক। কেমন, তো যখন লেফট হ্যান্ড দিকে যাব তখন f(x = x), তাহলে ওর ডেরিভেটিভ কী হবে 1, ওর ডেরিভেটিভ 1 পাচ্ছি। আর আমরা যখন দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1-এর থেকে বড়, তার মানে কি আমরা এই ফাংশনটার ডেরিভেটিভ করব, আর ওই ফাংশনটার ডেরিভেটিভ করলে কি পাচ্ছি বলো তো, পাচ্ছি আমরা 2x, x² এর ডেরিভেটিভ 2x, bx এর ডেরিভেটিভ b × 1, আর c এর ডেরিভেটিভ কী পাবো 0 পাবো। কিন্তু আমরা কোন পয়েন্টে বের করছি, 1 পয়েন্টে বের করছি,
তাহলে এ পাশের ডেরিভেটিভটা আমি এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে বের করব, আর এ পাশের ডেরিভেটিভটা কিন্তু আমি এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কিন্তু আমি ক্যালকুলেট করব, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে। আচ্ছা এবার দেখো সবাই, আমরা যখন এক্সের মানটা 1 পুট করছি, এখানে তো এক্স নাই 1 আছে, তাহলে 1 বসে থাকলো। কিন্তু যখন এক্সের মানটা 1 পুট করছি এক্সের জায়গায়, তাহলে কি পাচ্ছি 2 ইন্টু 1 মানে 2 প্লাস বি ইন্টু 1 মানে বি প্লাস 0। তাহলে দেখো এখান থেকে না অনায়াসে আমি বি এর মানটা কত পাচ্ছি, বি এর মান পাচ্ছি -1। আচ্ছা তোমরাই বলো এখানে কোথাও কি সি আসলো? সি বলছে আমি নিরপেক্ষ, ক্লিয়ার। সি বলছে এক কাজ কর আমি অনুপস্থিত, তোরা যা ডিসিশন নিবি নে ভাই, ক্লিয়ার, তোদের উপর ছেড়ে দিলাম, নো প্রবলেম। তার মানে কি সি অনুপস্থিত, সি নিরপেক্ষ, তার মানে তুমি সি এর যে কোনো রিয়াল মান নিতে পারো। তার মানে অপশন কি হচ্ছে, অপশন হচ্ছে এ কারেক্ট অ্যান্সার। কেমন, বি এর মানটা -1 আর সি এর মানটা হচ্ছে যে কোনো রিয়াল নাম্বার। আশা করছি বুঝতে পেরেছো। তো করলাম কি, অস্তিত্ব আছে বলেই আমরা বললাম কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান, যেহেতু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 আর গ্রেটার দ্যান 1 দেওয়া আছে, তাই 1 পয়েন্টে কিন্তু আমরা ডেরিভেটিভটা সমান করলাম। এবার আমরা এখানে আর সেই বড় সূত্র ফেললাম না, বরং ডেরিভেটিভের সূত্র জানি, ওই কারণে আর এমসিকিউ এর কারণে আমরা কিন্তু ডিরেক্টলি ডেরিভেটিভ করে ফেললাম। কেমন, তাহলে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কি হবে, এক্সের ডেরিভেটিভ 1, আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে কি পাচ্ছি, ওর ডেরিভেটিভ করে এটা পেলাম। যেহেতু এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আমরা ক্যালকুলেশন করছি, তাই এক্স ইকুয়াল টু 1টা পুট করে দিলাম। পুট করে যা পেলাম গণনা করে বি এর মান পেয়ে গেলাম -1, আর এখান থেকে কোথাও সি পাচ্ছি না, সি দেখতে পাচ্ছি না, মানে কি সি নিরপেক্ষ, আর নিরপেক্ষ হওয়া মানে কি সি এর যা ইচ্ছা মান বসাও কিন্তু রিয়াল মান, তাই আমরা সি এর মানটা কি রিয়াল মান নিচ্ছি, তাই অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর। লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 1-এর 6 কি বলেছে, এই সরলরেখা আর এই সরলরেখা দুটি সমপতিত নাকি তির্যক নাকি পরস্পরচ্ছেদী নাকি সমান্তরাল। তো যখন স্ট্রেট লাইনের সমীকরণ দিয়েছে, তো একটু তোমাদের বলে রাখি, একটা স্ট্রেট লাইনের সমীকরণ দেখতে কি হয়, এক্স মাইনাস x1 বাই এ সমান y মাইনাস y1 বাই বি সমান জেড মাইনাস z1 বাই সি। কেমন, আর মাথা রাখবে যে যখনই তুমি এই স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা যে দুটো ইনফরমেশান পাচ্ছি, ইনফরমেশান কি, এই সরলরেখা x1, y1, z1 এত বিন্দুগামী, আর আরেকটা ইনফরমেশান কি পাচ্ছি, এই স্ট্রেট লাইনটা যে ডিআরএসটা কি হবে a, b, c। কেমন, তো চলো আমরা এক কাজ করি, প্রথমে এই যে স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, এই স্ট্রেট লাইনটাকে একটা রূপ দিচ্ছি। কীরকম রূপ দিচ্ছি, x মাইনাস 0/1 সমান কত, y মাইনাস 0/2 সমান z মাইনাস 0/3। কেমন, আর যখনই এরকম লুক দিলাম তখনই কিন্তু আমরা পরিষ্কার হয়ে গেলাম যে স্যার দেখুন এই স্ট্রেট লাইনটা কত বিন্দুগামী, 0,0,0 বিন্দুগামী, আর এই স্ট্রেট লাইনটা যে ডিআরএসটা কত হবে, ডিআরএস হবে 1, 2, 3, তাই না, 1, 2, 3, তাই না, কারণ দেখো x মাইনাস x1 বাই এ, y মাইনাস y1 বাই বি, z মাইনাস z1 বাই সি। ক্লিয়ার। এবার আমরা এক কাজ করি, এই যে সমীকরণ দেখতে পাচ্ছ স্ট্রেট লাইন, এখানে না x মাইনাস x1 বাই এ তো দেখতে পাচ্ছি, y মাইনাস y1 বাই বি দেখতে পাচ্ছি, বাট z মাইনাস z1 দেখতে পাচ্ছি না। তাই আমরা ওই পার্টটাকে একটু কারেক্ট করে নিই, ঠিক বলতে কি প্রশ্ন ঠিক আছে, আমরা এরকম ফর্মে নিয়ে আসি। তাহলে আনলে কি পাচ্ছি বলো তো, x মাইনাস 1/2 -2 সমান কত, y মাইনাস 2/-4 সমান কত হবে। এবার আমি লবকে আর হরকে মাইনাস দিয়ে গুণ করছি, লবকে যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে পাচ্ছ z-3, আর হরকে মাইনাস দিয়ে গুণ করলে -6। আর যখনই আমি এরকম বানিয়ে ফেললাম, বানার লেগেলেই তোমরা কিন্তু এবার সচরাচর বলতে পারবে, স্যার দেখুন এই যে স্ট্রেট লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই স্ট্রেট লাইনটা কত বিন্দুগামী, এই স্ট্রেট লাইনটা 1, 2, 3 বিন্দুগামী, আর এই স্ট্রেট লাইনে যে ডিআরএস, ওর ডিআরএস কত হবে, ডিআরএস হবে -2, -4, -6। এবার এই ডিআরএস আর এই ডিআরএসের মধ্যে একটা দুর্ধর্ষ সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক দেখো, আমি যদি ওদের অনুপাত বের করি, মানে 1 বাই কত, -2, তারপর কি রয়েছে 2 বাই কত, -4, তারপর দেখো 3 বাই কত, -6। তো দেখো এই অনুপাতটা কিন্তু সমান, তাই না। তো আমরা কি দেখতে পাচ্ছি, এই স্ট্রেট লাইনের ডিআরএস আর ওই স্ট্রেট লাইনের ডিআরএস এর অনুপাতটা সমান পাচ্ছি। আর অনুপাত সমান পাওয়া মানেই আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল, সরলরেখাদ্বয় পরস্পর কি হবে, সমান্তরাল।
পরস্পর সমান্তরাল, সমান্তরাল, ব্যাস। তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট উত্তর। দেখো এখানেও কি পাচ্ছি 1/-2, এটাও 1/-2, এটাও ক্যালকুলেশন করো 1/-2, সবটা তো সমান হয়ে যাচ্ছে। আর যদি দুটো স্ট্রেট লাইনের ডিআরএসের যদি অনুপাত সমান হয়ে যায় তখন আমরা বলতে পারি ওই স্ট্রেট লাইন দুটো কী হবে, পরস্পর সমান্তরাল। ক্লিয়ার? ব্যাস, অপশান ডি রেজাল্ট। লিখে নাও সবাই চটপট। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 1-7 কি বলেছে, এই সমতল আর এই সমতল দুটির মধ্যবর্তী কোণ কি হবে। কেমন, এই দুটো সমতলের মধ্যবর্তী কোণ কি হবে। তো আমরা প্রথমে চলো ছবিটা দেখে নিই। তো আমি ধরে নাও এই সমতলের ছবি আঁকলাম এরকম। কেমন, এই সমতলের ছবি আঁকলাম এরকম। এটা হচ্ছে এই সমতলটা। কেমন, কোন সমতল, x - y + 2z = 9। আর আমি ধরে নিচ্ছি এই সমতলটা হচ্ছে এইটা। ব্যাস, এটা হচ্ছে কোন সমতল, ওই সমতল, মানে 2x + y + z = 7। এবার বলেছে ওই দুটো সমতলের মধ্যবর্তী যে কোণ সেই কোণটা কি হবে। তো মাথায় রাখবে আমরা যখন সমতল দেখতে পাচ্ছি না তো তার ডিআরএসটা বের করে নিই। স্যার সমতলের ডিআরএস ধরে নাও এটা একটা হাত, কেমন, এটা একটা তল। তো এই তলটার ডিআরএস কোন বরাবর কাজ করবে, এই তলের সঙ্গে লম্ব বরাবর। কেমন, মাথায় রাখবে যখন স্ট্রেট লাইন তার ডিআরএস বের করবে তো স্ট্রেট লাইনের ডিআরএস স্ট্রেট লাইন বরাবর কাজ করে। ধরো তুমি তরোয়াল নিয়ে আছো, তরোয়ালের বরাবর কাজ করবে ডিআরএস। আর যখন তুমি দেখবে কোনো প্রতিমা থাকবে যখন সামনে, যখন আশীর্বাদ নিতে যাবে তখন দেখবে হাতটা এরকম করে থাকে না, দেবতা যখন হাতটা এরকম করে থাকে তখন আমরা চেষ্টা করি কি হাতে সোজাসুজি দাঁড়াতে। তার মানে কি এই যে তল দেখতে পাচ্ছ এই তলের সঙ্গে লম্ব বরাবর কি আশীর্বাদটা আসবে। একটু মজা করলাম। তো মেন কথা কি এই তলের সঙ্গে লম্ব বরাবর কিন্তু কাজ করে কি ডিআরএস। তো ঠিক একই রকমভাবে লক্ষ্য করো এই যে তল দেখতে পাচ্ছ এই তলের ডিআরএস কাজ করবে এই তলের সঙ্গে লম্ব বরাবর। তাহলে বলতে পারবে এই ডিআরএসটা কি পাচ্ছি আমি, এই ডিআরএসটা পাচ্ছি যেহেতু এই তলটার কথা বলছি 1 - 1 2, 1 - 1 2। আর এই যে তল দেখতে পাচ্ছ এই তলের ডিআরএস কোন বরাবর কাজ করবে, এই তলের সঙ্গে লম্ব বরাবর, এই তলের সঙ্গে লম্ব বরাবর। তাহলে এই তলের সঙ্গে লম্ব বরাবর যে ডিআরএস সেই ডিআরএসটা কী পাচ্ছি বলো তো, সেই ডিআরএসটা পাচ্ছি 2 1 1, 2, 1, 1। তাহলে আমাদের চেয়েছে এই যে কোণ, এই কোণটা কত, এই থিটার মানটা চেয়েছে। তো আমরা প্রত্যেকে জানি যাকে ডিআরএস বলি সেটা তো ভেক্টর, তাই না। তাহলে আমরা খুব সহজে থিটা সমান পেয়ে যাচ্ছি কি, থিটা সমান পেয়ে যাচ্ছি কস ইনভার্স। কস ইনভার্স এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, তার মানে কি 2 × 1 মানে 2 প্লাস 1 × -1 মানে -1 প্লাস 1 × 2 মানে কত 2। আর হরে কি লিখব, এই ভেক্টরটা বা এই ডিআরএস এর মড ভ্যালু ইন্টু ওই ডিআরএস এর মড ভ্যালু। যখন ওর মড ভ্যালু লিখবে তো আমরা পাচ্ছি কি √2² মানে 4 প্লাস 1² মানে 1 প্লাস 1² মানে 1 ইন্টু ওর মড ভ্যালু 1² মানে 1 প্লাস -1 হোল স্কোয়ার মানে +1 আর 2² মানে কত 4। যখন আমরা একটু আর গণনা করব তো পাচ্ছি কি কস ইনভার্স। আমরা লবে পাচ্ছি কত 4 থেকে 1 বাদ 3 আর হরে কি পাচ্ছি √6 × √6 মানে 6। তো গণনা করে আমরা পেয়ে যাচ্ছি কস ইনভার্স 1/2। এখন তোমরাই বলো 1/2 কস কত ডিগ্রিতে হয়। আমরা জানি সাইন 30 ডিগ্রিতে 1/2 হয় আর কস 60 ডিগ্রিতে হয়। তাহলে কস 60 ডিগ্রি = কত হয় 1/2। তাই 1/2 এর জায়গাতে কস 60 ডিগ্রি লিখলাম। কস ইনভার্স প্রপার্টি অনুযায়ী ক্যান্সেল করো তাহলে কি পাচ্ছ 60 ডিগ্রি। তার মানে অ্যান্সার হচ্ছে কি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-8 কি বলেছে, এই অবকল সমীকরণের সমাকল গুণক এই 4টা অপশনের মধ্যে কোনটি কারেক্ট। তো এই টপিকটা করতে গেলেই আমার প্রথম প্রয়োজন হচ্ছে সমাকল গুণক কোন অবকল সমীকরণ থেকে বের করব সেটাকে দেখিয়ে দেওয়া। তো দেখো জেনারেল ফর্ম হচ্ছে dy dx প্লাস p × y = q। কেমন, এই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান। ডিফারেন্সিয়াল ইকুয়েশান মাথা রাখবে এখানে p আর q এর পরিচয়টা কি, p আর q এর পরিচয় ফাংশন অফ x।
ফাংশন অফ এক্স, তার মানে এখানে পিটাও এক্সের ফাংশন আর কিউটাও এক্সের ফাংশন। কেমন? তাহলে এরকম অবকল সমীকরণের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যাকে বাংলায় বলা হয় সমাকল গুণক, তার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার ওই পি এর ইন্টিগ্রেশন এক্সের রেসপেক্টে। কেমন? এই হচ্ছে ফর্মুলা। তো আমরা এই ফর্মুলাটা এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব। পাশাপাশি বলে রাখি, যখন তুমি ফর্মুলা প্রয়োগ করবে অবশ্যই ইন্টিগ্রেশন আমাদের কাজে লাগবে। তাই কোন ইন্টিগ্রেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কে কাজে লাগে একটু বলে রাখি। তোমরা যদিও শিখেছো তবুও বলে রাখি, যেমন 1/x dx। কেমন? তো মাথায় রাখবে ট্রিক্সটা হচ্ছে হরের ডেরিভেটিভ করে যদি লব পাও, কি বললাম? হরের ডেরিভেটিভ করে যদি লব পাও তাহলে লগ অফ হর হচ্ছে উত্তর। কেমন? লগ অফ হর এটা হচ্ছে কি উত্তর। তো দেখো আমি হরের ডেরিভেটিভ করছি, এক্সের ডেরিভেটিভ করছি, লব পেয়ে যাচ্ছি। এক্সের ডেরিভেটিভ করলে 1 হয় এক্সের রেসপেক্টে, তাই আমরা কি বলবো? লগ অফ হর কত এখানে? এক্স প্লাস সি হচ্ছে উত্তর। স্যার দেখান না আরও কয়েকটা। 1 ধরো রয়েছে এক্স প্লাস 3, কেমন? ইন্টু কত? ডিএক্স। তো দেখো তুমি যদি হরের ডেরিভেটিভ করো তাহলে কি পাচ্ছ? 1 + 0 মানে 1, লব পেয়ে যাচ্ছি। ওই কারণে আমরা কি বলবো? লগ অফ হর কত এখানে? এক্স প্লাস 3 প্লাস সি, এটা হচ্ছে উত্তর। যেমন দেখো আবার বলি, লবে দিলাম 2x আর হরে দিচ্ছি x² প্লাস 3 ইন্টু কত? ডিএক্স। তো লক্ষ্য করো তুমি হরের ডেরিভেটিভ করো, তো হরের ডেরিভেটিভ করলে কী পাচ্ছি? 2x + 0, দেখো 2x পেয়ে যাচ্ছি, হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছি। ওই কারণে আমরা কি বলতে পারি? লগ অফ হর কত রয়েছে? x² প্লাস 3 প্লাস সি, এটা হচ্ছে উত্তর। যেমন দেখো আমি যদি বলি লবে cos x আর হরে কি লিখছি? sin x dx। স্যার এর উত্তর কি হবে? দেখো হরের ডেরিভেটিভ যদি করো, sin x এর ডেরিভেটিভ করো, তুমি লব পেয়ে যাচ্ছ cos x, তাহলে হরের ডেরিভেটিভ করে লব পাওয়া যাচ্ছে। ওই কারণে লগ অফ কি? হরে কি রয়েছে? sin x। কেমন? তো এটা হচ্ছে কি বলতো? উত্তর। তো আমরা ইন্টিগ্রেশনের একটা টেকনিক, একটা থট পেয়ে গেলাম যে হরের ডেরিভেটিভ করে লব পাওয়া গেলে লগ অফ হর হচ্ছে উত্তর। কেউ যদি মনে করো স্যার এরকম কি ইন্টিগ্রেশনের সব ক্ষেত্রে টেকনিক রয়েছে? অবশ্যই রয়েছে। ইন্টিগ্রেশন শেখার একটা ট্রিক্স রয়েছে, টেকনিক রয়েছে। যদি কেউ মনে করো স্যার এই ক্লাস দিন, অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, আমরা অবশ্যই তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবো। পাশাপাশি বলে রাখি, এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা অঙ্কের আমরা সমাকলনের অঙ্ক সলভ করে দিচ্ছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল অরবিন্দ কুমার দাস ইউটিউব চ্যানেলে, তোমরা সেখানেও কিন্তু নজর রাখতে পারবে। আচ্ছা, প্রসঙ্গত তোমাদের বলে রাখি, আমাদের লগারিদমের উপর বেস করে একটা ছোট্ট থট কাজে লাগবে। তো আমি লিখে রাখি প্রথমে a টু দি পাওয়ার লগ a বেস এক্স। কেমন? তো এই থটটা দেওয়ার আগে দুটো ইনফরমেশান দেব, একটা সূচকের জন্য আর একটা লগারিদমের জন্য। আচ্ছা, a টু দি পাওয়ার 5 বলতে পারবে এখানে এর পরিচয় কি? এখানে এর পরিচয় হচ্ছে বেস, তাই না? এ এখানে কি ডিনোট করছে? একটা বেস, আর 5টা কি? পাওয়ার। আর যখন লগের রেসপেক্টে ভাববে বিষয়টাকে, লগের রেসপেক্টে লগ এ বেস এক্স, তাহলে এখানে এর পরিচয় কি? এখানে এর পরিচয় লগের বেস, এটা সূচকের বেস আর এটা লগের বেস। তো মাথায় রাখবে, যদি বাই চান্স তুমি দেখতে পাও যে সূচকের বেস, কারণ দেখো আমি যখন লিখছি না এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স যখন লিখছি, এখানে কিন্তু দুরকম কাজ হচ্ছে না। এখানে এর কি পাওয়ার হচ্ছে লগ এ বেস এক্স না? তো দেখো এখানে এটা হচ্ছে সূচকের বেস আর ওখানে এটা হচ্ছে লগের বেস। যদি সূচকের বেস আর লগের বেস যদি একই হয়ে যায় তাহলে যাকে দেখতে পাচ্ছ ওই ছানাটা হচ্ছে উত্তর, মানে এক্স হচ্ছে উত্তর। ক্লিয়ার? তাহলে কি বললাম? সূচকের বেস আর লগের বেস যদি একই হয়ে যায় তাহলে এক্স হচ্ছে উত্তর, এটা মাথায় রাখবে কিন্তু। চলো এবার আমি চলে আসছি এই অঙ্কে। যখন আমরা এই প্রবলেমটি সলভ করব, আমাদের ধান্দা হবে যে এরকম ফর্মে আগে নিয়ে আসা। তো এরকম ফর্মে নিয়ে আসলে গেলে ডিওয়াই ডিএক্সের এই যে কোফিসিয়েন্ট তাকে তাড়াতে হবে। তাহলে এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে ভাগ করলে কি পাচ্ছি? ভাগ করলে আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স প্লাস ভাগ করলে কি পাচ্ছি? 1 হয়ে যাবে 1/x লগ এক্স ইন্টু কত? ওয়াই সমান, যদি তুমি এক্স লগ এক্স দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে লগ এক্স তো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2/x²। আমরা আলটিমেটলি এটা পাচ্ছি। আর এটা পাওয়া মানেই বুঝে গেলাম ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই
ইকুয়াল টু কত কিউ। তাহলে আমি পি আর কিউ পেয়ে গেলাম। যখনই পি আর কিউ পেয়ে গেছি তখনই আমরা বলতে পারবো স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক তার যে সূত্র সেটা কি হবে ই টু দি পাওয়ার ওই পি এর ইন্টিগ্রেশন, তার মানে 1 বাই কত 1 বাই এক্স লগ এক্স তার ইন্টিগ্রেশন। এবার যখন তুমি ওর ইন্টিগ্রেশনটা করবে না, তো আমি এক কাজ করি, কি কাজ করছি দেখো, আমি লবকে আর হরকে এক্স দিয়ে ভাগ করছি। লবকে এক্স দিয়ে ভাগ করলে 1 বাই এক্স পাচ্ছি, আর হরকে এক্স দিয়ে ভাগ করলে তুমি লগ এক্স শুধুমাত্র পাচ্ছ, তাই না? ইন্টু কত ডিএক্স, কি লিখতে পারো তো নাকি? তুমি লবকে এক্স দিয়ে ভাগ করলে আর হরকে এক্স দিয়ে ভাগ করলে এটা পেলাম। এখন তোমরাই দেখো, তোমরাই বলবে এবার দেখো, আমি যদি হরের ডেরিভেটিভ করি না তো লব পেয়ে যাচ্ছি, কারণ লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1 বাই এক্স হয়, তো হরের ডেরিভেটিভ করে লব পাচ্ছি। ওই কারণে সূত্র কি লগ অফ হর। স্যার এখানে হর কি আছে? এখানে হর আছে স্যার লগ এক্স, তাহলে লগ অফ হর হচ্ছে উত্তর। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু নাই, মানে এখানে কিন্তু রয়েছে কি ই। যদি কিছু না থাকে তাহলে আমরা যখনই সমাকলন পার্টে বা ডেরিভেটিভ পার্টে যখন যাব, কিছু দেওয়া না থাকলে আমরা ভাববো কি ই দেওয়া রয়েছে, কেমন? এবার তোমরা দেখো সূচকের বেস আর লগের বেসটা কি একই হয়ে গেল না? তো সূচকের বেস আর লগের বেসটা একই হয়ে গেল, ওই কারণে কোনটা উত্তর হবে? উত্তর হবে এইটা, কারণ সূচকের বেস আর লগের বেস একই হলে ওই পার্টটাকে বাতিল করে দাও, যাকে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে উত্তর। তার মানে লগ এক্স হচ্ছে কি অ্যান্সার। তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট উত্তর। লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1-9 কি বলেছে, দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো, প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 4 হওয়ার সম্ভাবনা, এই 4টি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? এটি সম্ভাবনা চ্যাপ্টারের অংশ, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। দেখো যখনই বলেছে না যে সম্ভাবনা কত, তো আমরা সম্ভাবনা কার বের করি? আমরা সম্ভাবনা বের করি ইভেন্টের, তাই না? আমরা সম্ভাবনা বের করি ইভেন্টের। আর আমরা এর সূত্র কি জানি? সূত্র এটাই জানি, নিচে হচ্ছে টোটাল কটা ইভেন্ট পাবো, যদি দুটো ছক্কাকে একবার ছোড়া হয় টোটাল ইভেন্ট কটা পাবো, এটা নিচে হবে। আর লবে কি লিখবো? লবে যে ঘটনাটা বলছে ওই ঘটনাটা কতবার ঘটেছে, কেমন? যে ঘটনাটা চেয়েছে ওই ঘটনাটা কতবার ঘটেছে। তো দেখো আমরা টোটাল ইভেন্ট বের করার যে টেকনিক সেটা জানি। এটা কিসের অঙ্ক বলো তো? ছক্কার অঙ্ক। এবার ছক্কার অঙ্কে টোটাল ইভেন্ট বের করার টেকনিক হচ্ছে, তোমরাই বলো একটা ছক্কার তল কটা? তো একটা ছক্কার তল হচ্ছে 6টা, তাই না? আর আমরা কটা ছক্কা নিয়ে কাজ করছি? দুটো ছক্কা নিয়ে কাজ করছি, তার মানে অ্যান্সার 6 স্কোয়ার। স্যার যদি এরকম হতো, স্যার আপনি ছক্কার অঙ্ক দিচ্ছেন আর 3টে ছক্কা নিয়ে কাজ করতাম, তো ছক্কার তল কটা? 6টা তল। যদি 3টে ছক্কা নিয়ে কাজ করো তাহলে মাথায় 3 দিতাম, যদি একটা ছক্কা নিয়ে কাজ করো মাথায় 1 দিতাম, যদি 7টা ছক্কা নিয়ে কাজ করো তাহলে মাথায় 7 দিতাম, কেমন? এটা হচ্ছে তল সংখ্যা আর উপরে হচ্ছে ছক্কা সংখ্যা, কেমন? স্যার যদি মুদ্রার অঙ্ক থাকতো তাহলে কি করতেন? যদি মুদ্রার অঙ্ক থাকতো তো তোমরাই বলো একটা কয়েনের পিঠ কটা? একটা কয়েনের দুটো পিঠ, একটা হেড একটা টেল, তো একটা কয়েনের পিঠ দুটো, তাই 2 দিতাম। এবার যদি আমাকে একটা মাত্র কয়েন নিয়ে কাজ করতে বলে তাহলে পাওয়ার 1 দেবো, যদি দুটো কয়েন নিয়ে বলে তাহলে পাওয়ার 2 দেবো, যদি বলে 3টা কয়েনকে টস করা হলো, 3টা কয়েনকে টস করা হলো, 3টা কয়েনকে টস করা হলে আমরা পাওয়ার 3 দিতাম, কারণ কয়েনের পিঠ দুটো তাই 2 দিলাম। কটা কয়েন নিয়ে কাজ করছি? 3টা কয়েন, তাই পাওয়ারটা 3 দিলাম। আশা করছি তোমরা মোট ঘটনা সংখ্যা বের করার টেকনিক শিখে গেলে। তো দেখো আমরা করছি কি, যেহেতু দেখতে পাচ্ছি দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হয়েছে, দুটি ছক্কা, কেমন? ধরে নাও এটা একটা ছক্কা এবং আরেকটা ছক্কা পাশে রেখে দিচ্ছি, এটা আরেকটা ছক্কা, দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হয়েছে, তাই ছক্কার তল হচ্ছে 6টা, তাই 6 লিখেছি। আর কটা ছক্কা নিয়ে কাজ করছি? দুটো, তাই পাওয়ার দিয়েছি 2 দিয়েছি। এখন কি চেয়েছে? চেয়েছে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 4। এখন চলো আমরা দেখব ঘটনাটা কি, প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল যেন 4 হয়। তো কী কী কেস আসতে পারে, দেখো কী ঘটনা আসতে পারে। তো একটা ঘটনা এরকম ঘটতে পারে, ধরো প্রথম যে ছক্কা ওই ছক্কায় পড়েছে পুট মানে 1, আর আরেকটা যে ছক্কা রয়েছে ওই ছক্কায় হয়তো পড়েছে কত 3, তাই না? 3 পড়েছে, তবে না দেখো এই 3 আর 1 যোগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে, তাহলে এই ঘটনা ঘটতে পারে। আচ্ছা দেখি তো আর কি ঘটতে পারে। দেখো প্রথম যে ছক্কা, প্রথম ছক্কায় পড়েছে 2, তার মানে কি পরের যে ছক্কা সেই পরের ছক্কাতেও কিন্তু পড়তে হবে কত? 2, তবেই না 2 আর 2 যোগ করলে কত পাচ্ছি? 4 পাচ্ছি, এটা আর একটা ঘটনা। আচ্ছা আর কি হতে পারে? ধরো প্রথম যে ছক্কা, প্রথম ছক্কায় ধরো পড়েছে 3,
প্রথম ছক্কায় 3 পড়েছে, আর পরের যে ছক্কা ওই ছক্কায় তাহলে কত পড়তে হবে, তবে যোগফল 4 হবে, পুট মানে 1 পড়তে হবে, তবে দেখো যোগফলটা 4 হচ্ছে। আচ্ছা, আর কি কোনো ঘটনা হতে পারে? ধরো প্রথম ছক্কায় যদি আমি 4 ফেলে দিই না, 1 2 3 4, তাহলে পরের ছক্কায় কি পড়বে? আরে ভাই কিছু না কিছু পড়বে, আর যাই পড়ুক না কেন আর কিন্তু যোগফল 4 হবে না। যদি ছোট সংখ্যা পুটও ফেলি না, মানে 1ও ফেলি, তাহলে দেখো যোগ করে 5 হয়ে যাচ্ছে, তার মানে কি আর কোনো অপশান নাই। তো আমরা প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল যে 4 পাবো, এরকম ঘটনা কটা পাচ্ছি স্যার? 1টা 2টা 3টা, এরকম ঘটনা স্যার আমরা 3টে পাচ্ছি স্যার। এরকম ঘটনা আমরা কটা পাচ্ছি? 3টে পাচ্ছি স্যার। তাহলে অ্যান্সার কি পাচ্ছি? 3/6², মানে কত? 3/6 6 36। যদি কাটাকাটি করো তাহলে কত পাচ্ছ? 1/3 12 36। কেমন? তার মানে অ্যান্সার কি পেয়ে গেলাম? অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 1 এর 10 কি বলেছে? যদি বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ 4 একক হয় তাহলে ল্যামডার মান কি হবে? তো চলো আগে ছবিটা এঁকে নিই আমরা। কি বলেছে? বি ভেক্টরের উপর, তো এটা হচ্ছে বি ভেক্টর, কেমন? এটা হচ্ছে বি ভেক্টর। এই বি ভেক্টরের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ, কেমন? এটা হচ্ছে এ ভেক্টর। তো আমরা অভিক্ষেপ মানে কি জানি? দেখো আমি এখানে লম্ব টানলাম আর এই পয়েন্টে লম্ব টানলাম, লম্ব টানার ফলে আমরা যে দূরত্বটা দেখতে পাচ্ছি, কেমন? এই ডিস্টেন্সটা হচ্ছে কি বলতো? অভিক্ষেপ। তাহলে আমরা এই অংশটাকে কি বলছি? আমরা এই অংশটাকে বলছি অভিক্ষেপ। তাহলে আমরা কি বলতে পারি এখানে? বলতে পারি এখানে বি ভেক্টরের উপর ভেক্টর এ এর অভিক্ষেপ, আমরা সূত্র কি জানি জানো? আমরা সূত্র জানি বা মনে রাখার ট্রিক্স হচ্ছে কি, কার উপর? আগে দেখে নাও, বি ভেক্টরের উপর, তাহলে আমরা নিচে লিখব কি? মোড অফ ভেক্টর বি, আর উপরে অল টাইম ডট প্রোডাক্ট, উপরে অল টাইম ডট প্রোডাক্ট, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের কি ডট প্রোডাক্ট। আমি যখন ক্লাস করাই তখন স্টুডেন্টসকে এগুলোকে মনে রাখার কৌশল, ট্রিক্স অ্যান্ড টেকনিক বলেই দিই। আবার বলছি, তোমাদের তো আমি এই চ্যানেলে তোমাদের এমসিকিউ আর 2 মার্কসের প্রশ্ন করাবো, ক্লিয়ার? কিন্তু বড় যে অঙ্কগুলো রয়েছে আমার অরবিন্দ কুমার দাস এই যে ইউটিউব চ্যানেল, ওখানে গিয়ে তোমরা পেয়ে যাবে, কেমন? সেখানে শুরু করবো ইন্টিগ্রেশন পার্ট থেকে। তো বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপের যে সূত্র সেটা হচ্ছে এটা, আমাকে বলে দিয়েছে যে এই মানটা কত? 4 একক, মানে 4। এবার চলো আমরা ক্যালকুলেশন স্টার্ট করি। স্যার ক্যালকুলেশন কী করে করবেন? তো দেখো আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের যে ডট প্রোডাক্ট বের করে নিচ্ছি। স্যার বের করার টেকনিকটা কি? আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের কোফিসিয়েন্ট গুণ, মানে 2 ল্যামডা, প্লাস জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের কোফিসিয়েন্ট গুণ 1 × 6 মানে 6, প্লাস কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের কোফিসিয়েন্ট গুণ 3 × 4 মানে 12। আর হরে কি লিখব? এই যে বি ভেক্টর দেখতে পাচ্ছ তার মড ভ্যালু কি? √, আই ক্যাপের সহ হোল স্কোয়ার মানে 4, প্লাস জে ক্যাপের সহ হোল স্কোয়ার 6 6 36, প্লাস কে ক্যাপের সহ হোল স্কোয়ার মানে 9, তাহলে এটা ইকুয়াল টু কত? 4। এবারে যখন আমরা গণনা করব তো কি পাচ্ছি? লবে পাচ্ছি 2 ল্যামডা প্লাস 18, আর হরে কি পাচ্ছি? রুটের মধ্যে 49, তাই না? দেখো 40 + 9 49, √49 মানে 7 হয়, তাহলে এটা ইকুয়াল টু কত? 4। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, বা 2 ল্যামডা প্লাস 18 ইকুয়াল টু কত? 4 7 28। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 ল্যামডা, এটা ইকুয়াল টু 28 - 18 মানে 10। তার মানে এখান থেকে আমরা ল্যামডার মান কত পাচ্ছি? 5। তার মানে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 5, মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো তোমাদের আজকের এই সেটটি? দেখো সেটটি যদি ডিরেক্ট সমাধান করতাম তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমাদের টার্গেট ওটা নয়। আমাদের টার্গেট হচ্ছে কয়েকটা সেট এমন করে তোমাদেরকে করাবো, বোঝাবো, যেন ওই সেটটাকে টার্গেট রেখে তোমরা যেন ভিন্ন ভিন্ন যে সেট প্রবলেম, সেই প্রবলেমগুলোকে তোমরা নিজেরা করতে পারো। ক্লিয়ার? সলভ করানোর উদ্দেশ্য নয়, সলভ করানোর মাধ্যমে তোমরা যাতে নিজেরা সুন্দর করে শিখতে পারো এবং নিত্য নতুন অঙ্ক সমাধান করতে পারো, এটাই আমাদের লক্ষ্য, এটা আমাদের টার্গেট।
তাহলে আশা করছি এ অবধি বুঝতে পেরেছ। নেক্সট দিন আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব, নতুন সেট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।